বিকাশ ভবনের সামনে ছবি দেখাবো, চাকরিহারাদের অবস্থান, সেই অবস্থানে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী কি কথা বলছেন তিনি, সেখানকার কি ছবি জানবো। অনুপ রয়েছেন আমার সঙ্গে। অনুপ, শুভেন্দু অধিকারী তিনি কিন্তু এই মুহূর্তে বিকাশ ভবনের সামনে এসে পৌঁছলেন এবং যে ধিক্কার সভা মঞ্চ করা হচ্ছে সেই মঞ্চে তিনি কিন্তু এই মুহূর্তে এসছেন এবং তিনি যখন যখন বিকাশ ভবনে প্রবেশ করেন রাস্তায় দূরে গাড়ি দেখে পায়ে হেঁটে প্রবেশ করেন এবং সেখানে যে সমস্ত ছাত্রী হারায় যারা আন্দোলনরত ছিলেন, গতকাল যে পরিস্থিতি হয়েছিল পুলিশের বল প্রয়োগ থেকে একাধিক বিষয়, সেগুলো কিন্তু তাদের থেকে শোনেন এবং তাদের সঙ্গে কথা বলার পরে কিন্তু একেবারে বিকাশ ভবনের সামনে যে মঞ্চ করা হচ্ছে ধিক্কার মঞ্চ সভা বলে, এখানে এই মুহূর্তে নিয়ে এসছে এবং কিছুক্ষণ পরে তিনি বক্তব্য রাখবেন। যেহেতু গতকাল যে পরিস্থিতি হয়েছিল, তারপর আজকে সকালে যেভাবে বিক্ষোভ দেখানো হয়েছিল পুলিশকে ঘিরে, গতকাল সকালের পরে রাত এবং সন্ধ্যে তিনবার যে ধুন্ধুমার পরিস্থিতি হয়েছিল, সেই কারণেই কিন্তু আজকে এই ধিক্কার সভামঞ্চ সেখানে ইতিমধ্যে তিনি এসছেন এবং তিনি কিছুক্ষণের মধ্যে বক্তব্য রাখবেন। যেহেতু যে বিষয় হাইকোর্টের নির্দেশে যে একেবারে এই যে চাকরি যাওয়ার যে ঘটনা, পরবর্তী ক্ষেত্রে যারা আন্দোলনকারী তাদের দাবি ছিল চাকরি পুনর্বহাল রাখতে হবে, এই দাবি নিয়ে মূলত গতকাল থেকে যে গন্ডগোলের সূত্রপাত অবস্থান বিক্ষোভকে ঘিরে, তার পরবর্তী ক্ষেত্রে পুলিশের বল প্রয়োগ, আক্রান্ত পুলিশ সহ একাধিক আন্দোলনকারীদের সমাবেশ থেকে এবং তারপরেই আজকে থেকে এবং গতকালের এই বিক্ষোভ সেইখানে আন্দোলন খণ্ডযুদ্ধ একরকম খণ্ডযুদ্ধ চলছে, সেরকম পরিস্থিতি কেন তৈরি হলো? আন্দোলনকারীদের যথেষ্ট আবেগকে, তাদের যে আবেগ, সেই আবেগকে সম্মান দেখানো হয়েছে। এডিজি দক্ষিণবঙ্গ জানালেন যে পুলিশ বারবার মাইকিং করে সতর্ক করেছিল, আটকে থাকা কর্মীদের বের করতে চেয়েছিল পুলিশ। 7 ঘন্টা অনুরোধ করার পরেও 7 ঘন্টা, তাতেও কোনো লাভ হয়নি। পুলিশের বল প্রয়োগের কোনো উদ্দেশ্য ছিল না, ধৈর্য আর সংযমের চূড়ান্ত পরীক্ষা দিয়েছে পুলিশ, জানাচ্ছেন এডিজি দক্ষিণবঙ্গ। বল প্রয়োগ করার কোনো ধরনের উদ্দেশ্য আমাদের ছিল না। করার উদ্দেশ্য থাকলে সেটা গেট ভাঙার সময় করে দেয়া হতো। বার করার প্রক্রিয়ায় যেটুকু বল প্রয়োগ করতে হয়েছে সেটুকু হয়েছে। তো শান্তিপূর্ণ আন্দোলনের নামে আমি 500-600 লোককে সারা রাত অবরুদ্ধ করতে পারি না। দিস ইজ নট দ্য ওয়ে টু প্রোটেস্ট। অ্যাবসলিউটলি আনএক্সেপ্টেবল। প্রত্যেকটি প্রোটোকল মানা হয়েছে, অডিও ক্লিপিং আছে, ভিডিও ফুটেজ আছে। হাজারবার পুলিশ অনুরোধ করছে দয়া করে শান্তিপূর্ণ থাকুন, মানুষগুলোকে বেরোতে দিন যারা আটকে আছেন। কেউ অসুস্থ, কারুর বাড়িতে বয়স্ক মা বাবা আছেন, তাদের বেরোতে দেব না, হিংসা চালাবো, গেট ভাঙা, আমরা তবু কিছু বলিনি। ধৈর্য এবং সংযমের চূড়ান্ত পরীক্ষা দিয়েছে পুলিশ অসহায় ছিল না, পুলিশ সংযত ছিল। 19 জন আমাদের পুলিশ কর্মী আহত হয়েছেন এবং যাদের উস্কানিতে আন্দোলনকারীদের একাংশ যারা আমরা চিহ্নিত করছি, সিসিটিভি ফুটেজ দেখে যারা এই বিশৃঙ্খলায় অগ্রণী ভূমিকা নিয়েছেন এবং ভাঙচুর করেছেন, উস্কানি দিয়েছেন, পুলিশকে মেরেছেন, সেই ফুটেজও আমাদের কাছে আছে। তাদের বিরুদ্ধে আমরা প্রয়োজনীয় আইনি পদক্ষেপ নিশ্চয়ই নেব। আন্দোলনকারীদের আবেগকে সম্মান জানিয়েছে পুলিশ, কিন্তু যারা আটকে পড়েছেন তাদের বের করার দায়িত্ব তো ছিল। ঠিক এইরকম একটা জায়গা থেকে যে আন্দোলন হলো, সেই আন্দোলন গণতান্ত্রিক, শান্তিপূর্ণ নয়, মন্তব্য এডিজি দক্ষিণবঙ্গের। প্রায় 2-2.5 হাজার আন্দোলনকারী তারা চলে আসেন, ব্যারিকেড করা ছিল পুলিশের, তারা সেটা ভেঙে ঢুকতে চেষ্টা করেন। পুলিশ সংযত থেকে বারবার তাদের অনুরোধ করে যে শান্তিপূর্ণভাবে কর্মসূচি চালিয়ে যেতে। জোর করে গেট ভেঙে তারা বিকাশ ভবন চত্বরে তারা ঢুকে পড়েন এবং দাবি করতে শুরু করেন যে এখান থেকে তারা কাউকে বেরোতে দেবেন না। পুলিশ সচেতনভাবে কিছু করেনি, কারণ আন্দোলনকারীরা তারা চাকরি হারিয়েছেন, তাদের আবেগের প্রতি পূর্ণ সহানুভূতি, পূর্ণ সম্মান পুলিশ দেখিয়েছে। বলপ্রয়োগ যদি পুলিশ করতে চাইতো তাহলে সেই সময়ই করে দেয়া যেত, যখন গেটটা ভাঙা হচ্ছে। তা করা হয়নি। ওই বিকাশ ভবন চত্বরে 55টি সরকারি অফিস আছে, নানা গুরুত্বপূর্ণ দফতর আছে, সেখানে প্রায় 500-600 কর্মী তারা ওখানে কাজ করেন। তারা সন্ধ্যের পর বেরোতে চান, পুলিশ বারবার মাইকিং করেছে, তারপরেও তারা অনড় থাকেন না, আমরা বেরোতে দেব না। ভেতরে যারা অবরুদ্ধ ছিলেন তাদের থেকে প্যানিক কল আসতে থাকে। একজন সন্তান সম্ভবা মহিলা ছিলেন, অসুস্থ বোধ করছিলেন, তিনি বাড়ি যেতে চাইছিলেন। মাইকে বারবার অ্যানাউন্স করি বিনা দোষে আটকে আছেন তাদের বাড়ি ফিরতে দিন। তারপর আমরা চেষ্টা করি পুলিশ দিয়েই রাস্তার অর্ধেক অংশ সেটাকে ভাগ করে নিয়ে যাতে তারা বেরোতে পারে। তখন পুলিশের ওপর চড়াও হয়, যারা বেরোচ্ছিলেন তাদের ধাক্কাধাক্কি করা হয়। গণতান্ত্রিক পদ্ধতিতে শান্তিপূর্ণ আন্দোলন হলে কোথাও কোনো অসুবিধে নেই, গত 10 দিনেও ছিল না। কিন্তু সেই অধিকার প্রয়োগ করতে গিয়ে যদি সরকারি অফিসের গেট ভেঙে ফেলা হয়, সরকারি সম্পত্তি ভাঙচুর করা হয়, 7 ঘন্টা ধরে, আই রিপিট 7 ঘন্টা ধরে পুলিশের হাজার অনুনয় বিনয়ে কর্ণপাত না করে অবস্থান চালিয়ে যাওয়া হয় এবং মানুষকে বিনা দোষে
500-600 মানুষকে, অসুস্থ মানুষকে যদি আটকে রাখা হয় এভাবে, তাহলে সেই আন্দোলন গণতান্ত্রিকও থাকে না, শান্তিপূর্ণও থাকে না। কিন্তু যারা আন্দোলন করছেন চাকরিহারারা, তারা বলছেন তারা পেটের দায়ে আন্দোলন করছেন। যোগ্যরা তারা কোথায় যাবে? এদের পক্ষে বঞ্চনা হচ্ছে কেন এত? এই প্রশ্নগুলো জবাব কে দেবে? আজকে যে এতজন রাস্তায় আমরা নেমেছি, আমরা তো কেউ শখে নামিনি, আমরা পেটের দায়ে নেমেছি। 3-3টে চাকরি চলে গেছে আমার, 3-3টে, প্রাইমারি, আপার প্রাইমারি, হাই স্কুল, পিএইচডি সেরে এসছি অঙ্কতে। তাহলে এর দায়টা কে নেবে? আমরা আমাদের কথা ভাববো না ওনারা আমাদের কথা ভাববেন? সেই কারণে আমরা বন্ধ করে রেখেছিলাম তাদেরকে। লাঠিচার্জ কি করে করতে পারে? উনি সরাসরি লাঠিচার্জ করতে পারে, তার আগে ওয়ার্নিং দিতে হতো। আমরা তো এমনি এমনি ওনাদেরকে আটকাইনি। আটকেছিলাম কেন? আমরা যোগ্য শিক্ষক হয়েছি, হঠাৎ করে 7 বছরের চাকরি করার পর আমরা জানতে পারলাম আমাদের চাকরি নেই। আমরা ন্যায়ের জন্য আমরা কোনো কিছুই আমাদের হাতে ছিল না, নিরস্ত্রভাবে। অতএব আমরা মনে করি যোগ্য শিক্ষক হিসেবে ওনাদের আমরা যে আটকে রাখিনি, আমরা বিকাশ ভবনে আটকে রেখেছিলাম। একদিকে আন্দোলন চলছে, আরেকদিকে চলছে রাজনৈতিক চর্চা। এ সরকার ফেল ফেল ফেল। বিকালে সব্যসাচীর লাঠি আর সন্ধ্যাবেলা মমতার পুলিশের লাঠি। এই তো বাংলা। পা ভেঙে দিলেন কৃষ্ণকান্ত রায় টিচারের, জাঙ্গিপাড়ার ছেলে, তার পা ভেঙে দিয়েছেন আপনি। একটা আদিবাসী শিক্ষকের চোখ নষ্ট করে দিয়েছেন। এটা আপনার কাজ? সারাদিন পুলিশ নীরব দর্শক থাকলেন। ওরা যখন গেট ভাঙছেন তখনও কিন্তু কোনো বাধা পুলিশ দিলেন না। যেই সন্ধে হয়ে গেল এবং যে সব্যসাচী দত্ত তার গুন্ডা নিয়ে ভাঙতে পারলেন না, তখন আক্রমণ শুরু হলো। এটা সরকারের পরিকল্পিত আক্রমণ। সরকার ওদের সুযোগ দিয়েছে, তার গেট টেট ভাঙো, তাই তোমাদের বিরুদ্ধে কিছু কেস টেস করা যাবে, তারপর সেই অজুহাত নিয়ে আমরা লাঠিপেটা করতে পারবো। আমার তো মনে হচ্ছে এটা পূর্ব পরিকল্পিত। এ নিয়ে একটা উচ্চ পর্যায়ে তদন্ত হওয়া দরকার। গন্ডগোল এখনো বাঁধলো না, সে কি এই রকম মনোভাব নিয়ে একটা যদি গন্ডগোল পাকানোর চেষ্টা করে, একদিকে সিপিএম, আল্ট্রালেফট এবং বিজেপি হাতে হাত মিলিয়ে, তারপরে আর কোনো অভিযোগের জায়গা থাকে না। কেন রক্তাক্ত হলো, কি হলো, কতজন পুলিশ আক্রান্ত হয়েছে, তারা রক্তাক্ত হয়েছে। এবং এই জঙ্গি আন্দোলনের কোনো প্রয়োজন নেই, কারণ এটা একটা সাবজুডিস কেস। মুর্শিদাবাদে কিভাবে অশান্তি, ছক্কষে অশান্তি। হাইকোর্টে 3 সদস্যের কমিটি যে রিপোর্ট দিয়েছে, সেই রিপোর্টে দাবি করা হচ্ছে মুর্শিদাবাদে ছক্কষে অশান্তি বাঁধানো হয়েছে। আমার সঙ্গে অর্ণব রয়েছে। অর্ণব, কি রয়েছে এই রিপোর্টে? দেখো, কলকাতা হাইকোর্টের বিচারপতি সৌমেন সেন এবং বিচারপতি রাজা বাসু চৌধুরী ডিভিশন বেঞ্চে শুভেন্দু অধিকারীর করা জনস্বার্থ মামলায় 3 সদস্যের কমিটি গঠন হয় এবং নিরপেক্ষতা রাখার জন্য, স্বাধীনতা রাখার জন্য এই কমিটিতে রাজ্য মানবাধিকার কমিশন, কেন্দ্রীয় মানবাধিকার কমিশন এবং রাজ্য লিগ্যাল সার্ভিস অথরিটির একজন করে আধিকারিক থাকেন। এবং এই 3 সদস্যের কমিটি কলকাতা হাইকোর্টে যে রিপোর্ট দিয়েছে মুখবন্ধ খামের, তা হাইকোর্টের নির্দেশের মধ্যে সামনে এসেছে এবং হাইকোর্টের নির্দেশে এটা বলা হয়েছে, রিভিল করছে, অর্থাৎ মুর্শিদাবাদের এই হিংসার ঘটনায় এই সত্য সামনে আসছে রিপোর্টকে সামনে রেখে, যে শামসেরগঞ্জ, ধুলিয়ান, সুতি, যে অশান্তি, গোলমাল, বাড়ি ভাঙচুর, গণহত্যা সব মিলে যে ঘটনা ঘটেছে, এটা পূর্ব পরিকল্পিত এবং একটা সংগঠিত অপরাধ এই ঘটনার আড়ালে কাজ করেছে, এমনটাও কিন্তু রিপোর্টে দাবি করা হচ্ছে। এবং এই ঘটনার পর আদতে কত ক্ষয়ক্ষতি হয়েছে, বাহ্যিকভাবে আমরা চোখে থেকে যে ক্ষয়ক্ষতি মনে করছি, তার থেকেও ক্ষতির পরিমাণ আরো ভিতরে কোথাও লুকিয়ে থাকতে পারে বলে হাইকোর্ট মনে করছে। তাই হাইকোর্টের যে ভ্যালুয়ারদের যে তালিকা থাকে, সেখান থেকে একজন ভ্যালুয়ার বা যিনি নির্ধারণ করেন প্রকৃত ক্ষয়ক্ষতির পরিমাণ, যাদের কাজ হিসেবে একজন ভ্যালুয়ারকে অ্যাপয়েন্ট করতে কলকাতা হাইকোর্ট নির্দেশ দেওয়া হয়েছে। প্রকৃত ক্ষয়ক্ষতি কত মুর্শিদাবাদের এই অশান্তি গোলমালে, তার রিপোর্ট আকারে 30 জুলাইয়ের মধ্যে আদালতকে জানানোর জন্য। পাশাপাশি তোমায় জানিয়ে রাখি, রাজ্যের যে সিট তদন্ত করছে তারাও এখানে রিপোর্ট দিয়েছে, এই কমিটি আরো রিপোর্ট দিয়েছে এবং সেক্ষেত্রে কলকাতা হাইকোর্ট রাজ্যের যে আশ্বাস, তার উপর ছেড়ে দিয়ে রাজ্যের কাছে প্রত্যাশা রেখেছে যাতে পুনর্বাসন এবং ক্ষতিপূরণ নিয়ে রাজ্য একটা সুনির্দিষ্ট পথ অবলম্বন করে এবং বিষয়টি নিয়ে পদক্ষেপ করে। ধন্যবাদ। মুর্শিদাবাদের যে সংঘর্ষের পরিবেশ তৈরি হয়েছিল, সেটা পূর্ব পরিকল্পিত এবং তার মূল মাথা হচ্ছে বিজেপি এবং তাতে মূল পরিকল্পনাকারী বা ষড়যন্ত্রকারীর নাম হচ্ছে শুভেন্দু অধিকারী। কোটি 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 টাকা ব্যয় করে এই অশান্তির পরিকল্পনা করা হয়েছিল
এবং বাইরে থেকে আমরা যেটা বারবার বলেছি, বাংলাদেশের কিছু ঘোষিত নিষিদ্ধ জঙ্গি গোষ্ঠীর লোকজনদেরকে জড়ো করা হয়েছিল, তাদের আনা হয়েছিল, বিএসএফ তাদের আসতেও দিয়েছিল, আবার বিএসএফ তাদের বেরিয়েও যেতে দিয়েছে, লুটতরাজ করেছে। বাংলা বিরোধী আমরা সবসময় বলছি, বিজেপি বাংলা বিরোধী, কিন্তু মুর্শিদাবাদের ঘটনায় তারা প্রমাণ করেছে প্রয়োজনে তারা রাষ্ট্রবিরোধী হতেও তারা পিছপা নয়। তো এই এসআইটি তো রাজ্য সরকার তৈরি করেছে এবং সেই এসআইটি রিপোর্ট দিয়েছে যেটা নাকি পূর্ব পরিকল্পিত। তাহলে প্রশ্ন ওঠে যে যদি পূর্ব পরিকল্পিত হয় তাহলে রাজ্য সরকারের যে ইন্টেলিজেন্স ডিপার্টমেন্ট থাকে বা গোয়েন্দা বিভাগ থাকে তারা কেন জানতে পারে? যদি জানতে পেরে থাকে তাহলে ব্যবস্থা নেয়নি কেন? আর যদি জানতে না পেরে থাকে তাহলে এই ব্যর্থতা কার? এই ব্যর্থতার দায়িত্ব কাউকে নিতে হবে। সেই ব্যর্থতার দায়টা কি মুখ্যমন্ত্রী নেবেন, নাকি আমাদের হোম সেক্রেটারি নেবেন, নাকি ডিজি পুলিশ নেবেন? কাউকে না কাউকে তো নিতে হবে ব্যর্থতার দায়। যে দায়ী তাকে দায়ী নিতে হবে।